তারপরে যখন ইউনূস সাহেব আসলো, আবার মনে করেন 7 তারিখ 3 মাসের মধ্যে যারা নির্বাচন চাইছিল তারাই আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। এই শিফটিং যে তারা করলো, এই যে ভায়োলেট 72 সালের সংবিধান যে ভায়োলেট করলো, এই ক্ষমতাটা কে কাকে দিল? এই যে সংবিধান ভায়োলেশনের কথা বলে যে কেউ ওই সংবিধান ভায়োলেট করলে তার এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, আমাদেরকে বলা হয়, শোনা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এটা ভায়োলেট তো করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সুতরাং এই ভায়োলেট করে যারা যারা নির্বাচন করে পার্লামেন্টে যাবে তাদেরও কৈফিয়ত দিতে হবে কিভাবে আপনারা আসলেন, এবং 3 মাসের পরে আপনি কিভাবে ডিসেম্বর 2025-এ চাইলেন, আবার ফাইনালি গিয়ে ফেব্রুয়ারি 26-এর জন্য এগ্রি করলেন। আমরা হঠাৎ করে যেভাবে মুখোমুখি অবস্থান দেখছি এবং পরস্পর বিষেধাঘাত দেখছি, সেটি কি আসলে প্রত্যাশিত ছিল কিনা, সেটির কারণ কি মনে করেন? শুধুই ক্ষমতার রাজনীতির প্রতি সবার এক ধরনের সেই পুরনো আশা আকাঙ্ক্ষার জায়গা, সেটি একমাত্র কারণ? না, এখানে তো অনেকগুলো বিষয় সায়ন্ত ভাই উপস্থাপন করলেন। যেমন 84টা বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে, ঠিক আছে, কিন্তু যে শঙ্কাটা আমরা দেখতেছি আপনি যেটা বলছেন, কারণ এখানে নির্বাচনের সাথে নির্বাচনের তারিখ হয় নাই, বাট রোডম্যাপ হয়ে গেছে, হয়তো ডিসেম্বরে তফসিল দিলে তারিখ এসে যাবে এবং মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটাই হওয়ার কথা। কিন্তু এবারের নির্বাচনের যে বিশেষ লক্ষণীয় যে বিষয়টা, সেখানে দেখেন যেই চাক, আমার এই দল টলের নাম বলার প্রয়োজন নাই, একটা চলছে কি, কেউ বলছে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এটা কিন্তু একটা আন্দোলন। কেউ বলছেন পিআর সিস্টেম, তার সাথে জাতীয় পার্টি সহ 12টা দলের নিষিদ্ধকরণ। এটা কিন্তু একটা আন্দোলন। লেভেল প্লেইং ফিল্ড ইস্যু নিয়ে একটা আন্দোলন, জুলাই সনদ নিয়ে একটা আন্দোলন। এটা কিন্তু প্যারালাল চলছে, অর্থাৎ আপনি রেল লাইনের মতো, এইদিকে নির্বাচন, এদিকে এইটা চলছে। তো এই দুটো যদি প্যারালাল চলে, আমরা তো জানি না এই প্যারালাল কত দূর চলবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেহেতু এগুলো চলমান আছে। এবং এই যে চলমান থাকলো এখন পর্যন্ত, সেখানে রাজনীতিবিদরা ফেব্রুয়ারি থেকে বসা শুরু করলো, আপনার ফেব্রুয়ারি থেকে বসে সেপ্টেম্বর পর্যন্ত পার হইল, ঐক্যমত্যে কিন্তু আসে নাই। আর যে 84টার কথা বলা হচ্ছে, সেগুলো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। বেসিক জায়গাগুলো, এই যে বেসিক জায়গাগুলো রয়েছে, এটার সাথে এটার উপরে নির্ভর করে অনেক কিছু। 1, 2, যেগুলো ঐক্যমত্য হয়েছে কিংবা যেগুলো হয় নাই, সবই কিন্তু বাস্তবায়নের ব্যাপার আসবে পরবর্তী সংসদ আসার পর 2 বছরের মধ্যে। আমরা অতীত যে কর্মকাণ্ড, রাজনীতিবিদদের যে কথাবার্তা বা যখন যে যেভাবে কথা বলছে, তাতে ব্যক্তিগতভাবে যদি আপনি আমার কথা বলেন, আমি তো গোটা দেশ রিপ্রেজেন্ট করি না, আমি আমার কথা বলতে পারবো, আস্থা নেওয়ার মতো জায়গায় আমরা নাই। কেন আস্থায় যাব? কারণ আমরা কখনো এমন দল নিয়ে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে, এখন আন্দোলনের সাথে যে সমস্ত দল ছিল তার ভিতরে রাজাকার হিসেবে যে দলটা পরিচিত, সেও ছিল। তো এই যে আন্দোলনের সময় সব দল আমরা একত্র হয়ে গেলাম এবং আন্দোলন করলাম, তখন কিন্তু ওই যে রাজাকার যে দলটা, সেটা আমার জন্য কোনো হার্মফুল ছিল না। আমার প্রয়োজন ছিল, আমি রাজাকারটাকে সাথে নিয়েছি। আবার এই রাজাকারটাকে কোনো এক সময় কিন্তু আমরা আবার সাথে নিয়ে মন্ত্রীও বানাইছি। তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি, যে রাজনীতিতে আপনি যখন যা মন চায় তাই আপনি করতে পারেন। এখন এই ঘটনাগুলোর কারণে আমি তো আস্থায় নিতে পারি না। আবার রাজনীতিবিদরা খুব উঁচু, মানে খুব সাবলীলভাবে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। ভাই, রাজনীতিতে শেষ কথা বলতে থাকবে না কেন? 53 বছরে চলতে 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 আইসেই কিন্তু আজকে নতুন বন্দোবস্তের কথাটা আসছে, এর আগে আসে নাই। আবার যদি আপনি জামাতের দিকে যান, জামাতরে আমি যে অ্যাকসেপ্ট করতেছি তা না, তাদের আদর্শ আমি দেখছি। তারা এক সময় বলেছে যে ইসলাম নারী নেতৃত্ব পছন্দ করে না, অথচ নারী নেতৃত্বের অধীনে গিয়েই তারা মন্ত্রী হয়েছে। যদি ওইভাবে ধরেন, আপনি কাউকে আস্থায় নিতে পারবেন না। সুতরাং আমাকে যা দেখাবেন নগদ দেখাইতে হবে, এবং নগদ দেখানোর জায়গাটা যদি কেউ চায় তার অপরাধ না। 2 নম্বর আসেন, এই যে সংস্কার এবং ঐক্যমত্যে যারা গেল, আমি সব রাজনৈতিক দল যে কয়জন টোটালটা একত্র করলে 50%-এর বেশি হবে না যে এরা রিপ্রেজেন্ট করে, সর্বোচ্চ মাপে ধরলে। বাকি 50%-এর প্রতিনিধি কোথায়? তারা তো নন পলিটিক্যাল, অর্থাৎ সুইং ভোটেরা, এরা নির্বাচনের সময় ভোট দিবে, কিন্তু যে 50% রিপ্রেজেন্ট করে তাদের ভোট ওইখানেই থাকবে। আপনার নির্বাচনে কি হয়, দলের ভোট, একটা সবচেয়ে খারাপ লোকটাও যদি দল থেকে নমিনেশন দেওয়া হয়, ভোট তাকেই দিবে। তো এ কারণে আপনি রিপ্রেজেন্ট করছেন 50%,
সেই 50% লোকগুলোও কিন্তু একত্র হতে পারেন নাই, বাকি 50% তো ওপিনিয়ন নাই। আরেকটা মারাত্মক মিসইন্টারপ্রিটেশন করে এই দেশের লোক, রাজনীতিবিদরা বিশেষ করে, যে জুলাই সনদ সংবিধানের উপরে থাকবে। কখনোই না। কেন আমি বলি, আপনি যখনই সংশোধন করবেন, ধরেন এখন তো জুলাই সনদ বিতর্ক হচ্ছে, কালকে আপনি মনে করেন পার্লামেন্টে গেলেন, পার্লামেন্টে গিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলেন, এটা কি সংবিধানের উপরে যাবে? হোয়াট ইজ কল মানে সংস্কার? সংস্কার মানে ধরেন এখন এই আইনটা আছে, একটা আইন আছে এই করা, এটাকে যখন আমি সংশোধন করি ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা জিনিস করব, তখন তো এটা অটোমেটিক বাতিল হয়ে যায়, তখন এইটা উপরে চলে যায়। নিয়ম। আপনি যখন আইন চেঞ্জ করবেন, এইটা চেঞ্জ করে যখন আরেকটা বানাবেন, তখন তো পিছেরটা বাতিল। এটা তো ন্যাচারাল নিয়ম, তার মানে ওটা আপনি ডিলিট হয়ে যাবে। তো এই যে একটা ভেগ টার্ম জনগণকে বুঝাইতেছে যে সংবিধানের উপরে স্থান মানে কি, সংবিধানে আমি যা অ্যাড করব অতীতেরটা বাদ হয়ে যাবে, আবার ওইটা রাইখে যদি আরেকটা সংযোজন করি তাহলে সংযোজন হইল। এখানে উপরে জায়গা দেওয়ার কিছু নাই, যখনই আপনি যেটা অ্যাড করবেন সেটা উপরেই থাকবে, কারণ পিছুটা তো বাতিল হয়ে যাচ্ছে। এই মিস ইন্টারপ্রিটেশন করে। আচ্ছা, আরেকটা কথা বলে 72 সালের সংবিধান সংক্রান্ত যে এটা ভায়োলেট করা হচ্ছে, বা এটাকে যদি কেউ না মানে, আপনি 72 সালের সংবিধান এ পর্যন্ত বাংলাদেশে কে বলছে আমি জানি না যে এটাকে ছুঁড়ে ফেলতে হবে, বাদ দিতে হবে, তা না। এই 72 সালের সংবিধানে নির্বাচন সংক্রান্ত যে বিষয়টা বলা আছে সেটা কিন্তু অলরেডি ভায়োলেট করা হয়ে গেছে। তাই অলরেডি যে ভায়োলেট করা হয়ে গেছে, সংবিধান ভায়োলেট করে তার শাস্তি কিন্তু মহাশাস্তি বলা আছে। এটা যদি সংবিধানের 142, নির্বাচন সংক্রান্ত 123 এবং শাস্তি সংক্রান্ত 7 পড়ে, এটা বাংলায় লেখা, সবাই পড়তে পারবে। তিনটে একত্র করে মিলিয়ে দেখেন যে সংবিধানটা যদি কেউ ভায়োলেট করে কিংবা সংবিধানটা যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে, সেটার জন্য কি শাস্তি হবে বলা আছে। এখন আসেন 72 সালের সংবিধানের নির্বাচন সংক্রান্ত বিষয়টা কি বলা আছে। সেখানে বলাই আছে, সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, বইতে বলা আছে। আপনি 72 সংবিধানের কথা বলছি আমি। তাহলে আপনি সংসদ ভাঙলো কবে? আমি তর্কের খাতির ধরলাম নিলাম যেদিন ইনসাইব ওত নিছে 8 আগস্ট 2024, ওই দিন থেকে যদি ধরেন আপনি ভেঙে গেছে, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে। তাহলে আপনি যে 2026-এর ফেব্রুয়ারিতে গেলেন, কি হিসাবে গেলেন, কোন আইনে গেলেন, কোন ক্ষমতা বলে গেলেন? এখন বলবেন সংবিধান, আমার কাছে ব্যাখ্যা নাই। কেন? একটা ব্যাখ্যা আছে। 7ই আগস্ট, আপনার যদি মনে থাকে, 7ই আগস্ট 2024 রেফারেন্স নেওয়ার বিষয়টি না 7ই আগস্ট 2024 বিএনপি একটা জনসভা করছিল এবং সেখানে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, এই যে 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল কার কাছে? তখন তো আসলে গভর্নমেন্ট এক্সিস্ট করে না। আচ্ছা, এই যে এক্সিস্ট করে না সেটাও বলছি। যদি আপনি 72-এর সংবিধানটা ধরেন, তাইলে আমি বলছি এটা বিএনপি জানতো। আমি মনে করি বিএনপি খুব ম্যাচিউরড। এখন যদি কেউ ডিনাই করে তাহলে আবার তারা ইম্যাচিউরড হয়ে যাবে। এইটা করছিল কার কাছে? সামরিক, আমাদের সেনাবাহিনীর প্রধান 5 তারিখে বলছিল যে আমি আপনাদের দায়িত্ব নিলাম। আপনার মনে আছে? বলছে আর একটা হত্যাও হবে না, প্রতিটা হত্যার বিচার হবে, সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে। এইটা দায়িত্ব সেনাপ্রধান নিয়েছেন। এবং 7 তারিখে যখন তারা বলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, তখন একমাত্র অস্তিত্ব ছিল সেনাপ্রধানের। কাজে ধৈর্য নেওয়া হবে তার কাছে চাওয়া হয়েছে, এবং সেটা টু সাম এক্সটেন্ট সংবিধান মোতাবেক আছে 90 দিনের মধ্যে। এখন আসেন, তারপরে যখন ইউনূস সাহেব আসলো, আবার মনে করেন 7 তারিখ 3 মাসের মধ্যে যারা নির্বাচন চাইছিল তারাই আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। এই শিফটিং যে তারা করলো, এই যে ভায়োলেট, 72 সালের সংবিধান যে ভায়োলেট করলো, এই ক্ষমতাটা কে কাকে দিল? এই যে সংবিধান ভায়োলেশনের কথা বলে যে কেউ ওই সংবিধান ভায়োলেট করলে তার এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, আমাদেরকে বলা হয়, শোনা হয়, ইত্যাদি ইত্যাদি। তাই এটা ভায়োলেট তো করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সুতরাং এই ভায়োলেট করে যারা নির্বাচন করে পার্লামেন্টে যাবে তাদেরও কৈফিয়ত দিতে হবে কিভাবে আপনারা আসলেন, এবং 3 মাসের পরে আপনি কিভাবে ডিসেম্বর 2025-এ চাইলেন, আবার ফাইনালি গিয়ে ফেব্রুয়ারি 26-এর জন্য এগ্রি করলেন।